আসসালামু আলাইকুম। আমি মেহেদী আছি তোমাদের সাথে। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি যে রুলস গুলো রয়েছে যেগুলো ব্যতিক্রম রুলস তোমরা মনে করো যেগুলো একটু ব্যতিক্রম পরীক্ষায় সহজে পারা যাচ্ছে না। সেই রুলস গুলো আজকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য এখানে। সো রুলস নাম্বার 1 এ তুমি দেখতে পাচ্ছ এখানে ৩ টা ঘর বা টেবিলে একটা ছকের মধ্যে ৩ টা টেবিল করা আছে। প্রথম অপশনটা হচ্ছে কমপ্লেক্স, পরের অপশনটা হচ্ছে সিম্পল এবং এর পরের অপশনটা হচ্ছে কম্পাউন্ড। সো তোমরা যখন বাসায় পড়বে তোমাদের জন্য সাজেশন হচ্ছে এই ছকটা এইভাবে লিখে মুখস্থ করবে। এভাবে মুখস্থ করলে তোমার মাথায় বেশি থাকবে। আদারওয়াইজ তোমাকে কিন্তু একাধিক নিয়ম পড়তে হতে পারে। ওকে। সো আলোচনা শুরুতেই আমরা দেখি যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নো সুনার হ্যাড, খেয়াল করো নো সুনার হ্যাড, ফার্স্ট অপশন হচ্ছে নো সুনার হ্যাড, সেকেন্ড অপশন হচ্ছে হার্ডলি হ্যাড। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে হার্ডলি হ্যাড, থার্ড অপশন হচ্ছে স্কার্সলি হ্যাড। এরপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ এখানে যে চারটা অপশন লেখা রয়েছে এই চারটা অপশন কোনো সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেখো পরীক্ষায় আসছে তাহলে বুঝে নিতে হবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ফার্স্ট অফ অল তোমাকে চিনতে হবে যে এটা কোন ধরনের সেন্টেন্স। সো তুমি কোনো সেন্টেন্সের মধ্যে যখন নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড বা অ্যাজ সুন অ্যাজ দেখতে পাবা তখন কনফার্ম হয়ে যেতে হবে এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন কথা হচ্ছে পরীক্ষাতে তোমাকে সিম্পল সেন্টেন্সও করতে বলতে পারে, আবার কম্পাউন্ড সেন্টেন্সও করতে বলতে পারে। যদি তোমাকে এই নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড অথবা অ্যাজ সুন অ্যাজ দিয়ে সিম্পল সেন্টেন্স করতে বলে তাহলে তুমি সিম্পলি জাস্ট আফটার দিয়ে করে দিবা। জাস্ট আফটার দিয়েও করতে পারবা তুমি, আবার তুমি ইচ্ছা করলে ইমিডিয়েটলি আফটার দিয়েও করতে পারবা। অর্থাৎ উত্তর তুমি জাস্ট আফটার দিয়েও লিখতে পারবা অথবা ইমিডিয়েটলি আফটার দিয়েও তুমি লিখতে পারবা, তোমার ইচ্ছা সেটা। সো আমরা এখানে জাস্ট আফটার দিয়েই করব এখানে। সো তোমরা ইচ্ছা করলে ইমিডিয়েটলি আফটার দিয়েও করতে পারো। তাহলে রুলসটা কি হবে? নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, এই চারটা যে কোনো একটা অপশন থাকলে সিম্পল করতে বললে আমরা তাকে জাস্ট আফটার দিয়ে করব। আর এরপরে আমি ভার্বের সাথে ঠিক আইএনজি যোগ করে দিব। এখন ব্যাপার হচ্ছে এই জাস্ট আফটারের পরের ফর্মুলাটা আসলে কি হবে? জাস্ট আফটারের পরের ফর্মুলাটা ইনস্পাইট অফ এর নিয়ম তোমরা ঠিক যেভাবে করেছিলে ওইভাবে করতে হবে। অর্থাৎ মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং হবে, হ্যাভ হ্যাজ আর থাকলে হ্যাভিং হবে। এখন দেখো পরীক্ষা হলে যদি তোমাকে জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটার এখান থেকে যে কোনো একটা দিয়ে তোমাকে যদি একটা কম্পাউন্ড করতে বলে তাহলে তোমাকে করতে হবে এন্ড এবং ডট ডট দিয়ে দিচ্ছি অ্যাট ওয়ান্স। ওকে। সো পরীক্ষাতে যদি এন্ড তোমাকে যদি এখান থেকে 1 2 3 4 5 6 এই 6টা অপশনে যে কোনো একটা অপশন তোমার উল্লেখ থাকে এবং একে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে তাহলে তোমাকে এন্ড এবং অ্যাট ওয়ান্স দিয়ে করতে হবে। ওকে। সো আবার তোমাকে মনে করো পরীক্ষার সময় কম্পাউন্ড কমপ্লেক্স থেকে এখান থেকে নো সুনার হ্যাড দিয়ে তোমাকে কম্পাউন্ড করতে বললো তখন তুমি এন্ড অ্যাডভান্স দিয়ে করলা। আবার তোমাকে এই এন্ড অ্যাডভান্স দিয়ে তোমাকে এখানে কমপ্লেক্স করতে বললো তখন তুমি নো সুনার হ্যাড দিয়ে করলা। সো এই যে যে ছকটা টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ এই টেবিলটা যদি তোমরা মুখস্থ করে রাখো যেটা আসবে শুধু ওটা বসাই দিবা। সো আমরা এবার উদাহরণের সাহায্যে দেখি। তাহলে নিয়মটা হচ্ছে আমরা একটাকে ধরি নো সুনার হ্যাড থাকলে সিম্পল করব জাস্ট আফটার দিয়ে আর কম্পাউন্ড করব এন্ড অ্যাডভান্স দিয়ে। ক্লিয়ার? সো তোমরা নিচে দেখছো আমি অনেকগুলো এক্সাম্পলস লিখে রেখেছি যাতে তোমরা এটা ইজিলি শিখতে পারো। সো এখানে দেখো প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটার দিকে যদি আমরা একটু খেয়াল করি এখানে লেখা ছিল হচ্ছে আমি একটু বড় করে দিই তোমাদের দেখতে একটু সুবিধা হবে। সো এখানে লেখা ছিল নো সুনার হ্যাড রিতা সিন মি দেন শি বিগ্যান টু রিবিউক মি। ওকে, নো সুনার হ্যাড রিতা, তোমরা তো জানো নো সুনারের অর্থ কি, স্কার্সলির অর্থ কি। আমরা যেমন বললে না আমরা স্টেশনে যাইতে না যাইতে ট্রেনটি ছাড়লো, যাইতে না যাইতেই যেই মাত্র সেই মাত্র, এরকমের মিনিং এগুলো সব। ওকে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে নো সুনার হ্যাড। সো আমি আগে অপশনগুলো মিলাবো যে আমি যে অপশনগুলো পড়েছিলাম সেই অপশনগুলো ওয়েদার এখানে আছে কি নাই। সো আমি এখানে পেয়ে গেলাম নো সুনার হ্যাড, আমি আবার দেখবো একটা দেন আছে কিনা। সো নো সুনার হ্যাড এবং দেন আমি পেয়ে গেলাম। এখন আমাদের সূত্রের দিকে আমাদেরকে আবার একটু ব্যাক দিতে হবে। সো নো সুনার হ্যাড এবং দেন আমার ছিল থাকলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি কমপ্লেক্স সেন্টেন্স। সো আমরা এখন এটাকে কিভাবে সিম্পল করবো ভাই? আমরা এটাকে সিম্পল করবো নো সুনার হ্যাড এর জায়গায় আমরা জাস্ট আফটার বসিয়ে দিয়েছি। তোমরা দেখো এখানে জাস্ট আফটার আমি এখানে লিখে দিয়েছি জাস্ট আফটার। ওকে। সো আমি এখানে নো সুনার হ্যাড এর জায়গাটা জাস্ট আফটার লিখে দিলাম আমাদের সূত্র অনুযায়ী। এরপরে আমাদের কাজ হচ্ছে জাস্ট আফটার লেখার পরে ভার্বের সাথে এখানে লেখা আছে দেখো জাস্ট আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ জাস্ট আফটারের পরে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি। সো এখানে ভার্বটা কে ছিল? ভার্বটা ছিল সিন। এখন সিন তো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের সাথে কিন্তু কখনো আইএনজি যোগ করা যায় না। সেই ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল থাকলে বা পাস্ট ফর্ম থাকলে তাকে প্রেজেন্ট ফর্মে এনে তার সাথে আমরা আইএনজি যোগ করে দিব। তাহলে আমাদের নিয়মটা ছিল কি নো সুনার হ্যাড এর জায়গায় আমি জাস্ট আফটার বসিয়েছি আর এখানে যে ভার্ব ছিল সিন, সিনকে প্রেজেন্ট ফর্মে রূপান্তর করে তার সাথে আমি আইএনজি যোগ করে দিয়েছি। তাহলে উত্তরটা কি হলো? জাস্ট আফটার সিং মি, কমা। ওকে। এখন তোমার এখানে যে সাবজেক্ট ছিল রিতা, তোমার কাজ হচ্ছে এইখানে যে সাবজেক্টটা থাকবে তাকে তুমি কি করবা?
তাকে তুমি পরবর্তী কমার পরে নিয়ে যাবা, সব সময় একই নিয়ম। সো আমরা এখানে রিতাকে নিয়ে আসলাম। সো ব্যাপারটা আমি আবারও বলছি তোমাদের, নো সুনার হ্যাড এর জায়গাটায় জাস্ট আফটার লিখবা, যে মূল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করবা, কমা দিবা, কমা দেওয়ার পরে নো সুনার পরে যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা কমা দিয়ে আলাদা করে ফেলবা এবং পরের লাইনটা তুমি হুবহু লিখে দিবা। এইখানে এই যে প্রোনাউনটা ছিল শি, এই শি মানে এখানে রিতাকে বোঝাইছে। সো যখন প্রোনাউন থাকে কোথাও, ওই প্রোনাউনের জায়গায় নাউন লিখে দিলে সেখানে আর তোমাকে কি লেখা লাগে না, নাউনটা লেখা, প্রোনাউনটা লেখা লাগে না। সো যখনই দেখবা দেনের পরের অংশে একটা প্রোনাউন দেওয়া আছে, প্রোনাউনের জায়গাটায় তুমি প্রথম নাউনটাকে লিখে দিবা। সো এইভাবে তুমি একটা সেন্টেন্স করতে পারো। এবার দেখো যদি এই সেন্টেন্সটাকে তুমি কম্পাউন্ড করো তখন তোমাকে কি দিয়ে করতে হবে ভাই? তখন তোমাকে এন্ড অথবা অ্যাট ওয়ান্স দিয়ে করতে হবে। সো সবার আগে আমি সাবজেক্টটাকে নিয়ে আসবো রিতা, এবং এটাকে পাস্ট টেন্স বানাবো। এইখানে যদি পাস্ট টেন্স থাকে, যেমন ধরো এখানে বিজ্ঞান ছিল একটা পাস্ট টেন্স, ওকে, পাস্ট টেন্স থাকার কারণে আমরা এখানে পাস্ট টেন্স নিয়ে আসছি। সো আমরা এখানে কি লিখছি? রিতা স মি, ওকে, এন্ড বিজ্ঞান টু রেবিউক মি অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্সটা আমরা সবসময় লাস্টে লিখে দিব। এই সেন্টেন্সগুলো একটু পড়ে রাখবা, ওকে। এইভাবে তোমাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। পরীক্ষাতে সবসময় কমপ্লেক্স থেকে সিম্পল বেশি আসে, এই নিয়ম থেকে কম্পাউন্ডের পরিমাণ খুব কম। ওকে, এবার আমরা আরো কিছু এক্সাম্পলস দেখি। এখানে আর আমরা বেশি সময় নষ্ট করব না, কারণ আমরা এখানে অনেকক্ষণ আলোচনা করেছি। সো এখানে নো সুনার না দিয়ে এসে তোমার পরীক্ষাতে কিন্তু হার্ডলি দিয়েও আসতে পারে, ঠিক আছে? তো তোমার পরীক্ষাতে যদি হার্ডলি দিয়েও আসে, তুমি হার্ডলিটাকে আগে মার্ক করো, তারপর তুমি এখানে হোয়েন কে মার্ক করো, তার মানে হার্ডলি হোয়েন পেয়ে গেছো। সো হার্ডলি হোয়েন থাকলে ওই তোমার নো সুনারের মতো নিয়ম, ওই জাস্ট আফটার দিয়ে করতে হবে। সো এখানে হার্ডলি হ্যাড এর জায়গাটায় আমরা কি বসিয়েছি? হার্ডলি হ্যাড এর জায়গাটায় আমরা বসেছি জাস্ট আফটার। সো এখানে আমরা হার্ডলি হ্যাড এর জায়গাটায় জাস্ট আফটার বসালাম, ভার্বের সাথে কি যোগ করলাম? ঠিক আইএনজি যোগ করে দিলাম, ঠিক আছে? এবং এরপরে সব আগের মতোই ডাব্লিউএস কোশ্চেন বাদ দিয়ে দিলাম হোয়েন। এরপরে একই নিয়ম, আমি জাস্ট এই দ্বিতীয় সাবজেক্টটাকে আগে নিয়ে আসলাম, আই স হিম, এন্ড নিয়ে আসলাম, এন্ড কল্ড হিম অ্যাট ওয়ান্সটাকে আমরা লাস্টে বসিয়ে দিলাম, অর্থাৎ ঠিক একদম হুবহু আগের মতোই। নো সুনার এবং হার্ডলি নিয়ম হুবহু সেম। পরেরটা দেখো স্কার্সলি থাকলে একই নিয়ম। স্কার্সলির ক্ষেত্রে তুমি কি করবা? ওই স্কার্সলির ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে স্কার্সলি হ্যাড এর জায়গাটা তুমি জাস্ট আফটার বসিয়ে দিবা। কিন্তু এখানে একটা ব্যাপার ভিন্ন আছে, সেটা হচ্ছে যদি কখনো তোমার সাবজেক্টটা ভিন্ন থাকে, এখানে একটু খেয়াল করতে হবে, এটা একটু ভিন্ন নিয়ম। আগের গুলা ছিল সব সাবজেক্ট সেম ছিল, দেখো এখানে নো সুনারের পর রিতা ছিল, এখানে সি ছিল, সাবজেক্ট সেম, ওকে। তারপরটাতে যদি তুমি খেয়াল করো, এখানে আই ছিল, এখানে আই ছিল, সাবজেক্ট সেম ছিল। এর পরেরটাতে যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট ছিল হচ্ছে উই, রাইট? এখানে সাবজেক্ট ছিল হচ্ছে উই। আচ্ছা, আমরা এটাকে মার্ক করে দিলাম। এরপরে সাবজেক্ট ছিল হচ্ছে দ্য ট্রেন, তার মানে সাবজেক্টটা ভিন্ন আছে। যখন তোমার সাবজেক্টটা ভিন্ন থাকবে তখন তুমি সবার আগে যেটা করবা, স্কার্সলি হ্যাড বা নো সুনার হ্যাড এর জায়গায় আগের মতোই জাস্ট আফটার লিখে দিবা। সো আমরা এখানে জাস্ট আফটারটা লিখে দিলাম, ওকে। এরপর আমাদের কাজ হচ্ছে জাস্ট আফটার লিখে দেওয়ার পরে এখানে যেই সাবজেক্টিভ ফর্মটি রয়েছে সেই সাবজেক্টিভ ফর্মের পসেসিভ ফর্মটা আমরা বানিয়ে দিব, ওকে, ব্যাপার না। পজিটিভ ফর্ম বানিয়ে দিব। আমাকে মনে রাখতে হবে যখন দুটো ভিন্ন প্রোনাউন বা নাউন থাকবে, যেমন এখানে ছিল উই, এখানে ছিল দ্য ট্রেন। সো আমরা যখন একটা সিম্পল সেন্টেন্স করতে যাব, আমাদের সিম্পলি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি কখনো দুইটা সাবজেক্ট রাখতে পারবো না। সো দুইটা সাবজেক্ট রাখতে পারবো না, আবার বাদও করতে পারবো না। তাহলে কি করব? প্রোনাউনটা রূপ চেঞ্জ করে ফেলবো। যেমন আমরা এখানে উইকে আওয়ার বানাই ফেলছি, দেখো এখানে যে উই ছিল সেই উইকে আমরা কি বানিয়ে ফেলছি? আওয়ার। সো আমাদের আর সমস্যা রইলো না, সাবজেক্ট আর রইলো না। সেক্ষেত্রে আমরা কি করব? যেই ভার্ব আছে মূল ভার্বের সাথে সব আগের মতোই, এখানে মূল ভার্ব ছিল, মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি। সো আগের যে সূত্রটা ছিল তার সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে এই, এখানে সাবজেক্টটা সেম থাকলে কোনো কিছু পরিবর্তন করা লাগে না, শুধু জাস্ট আফটার দিয়ে আইএনজি দিলেই হয়। কিন্তু যখন সাবজেক্ট ভিন্ন থাকবে তখন প্রথম সাবজেক্টটাকে তুমি এখানে প্রোনাউনকে চেঞ্জ করে দিবা এইভাবে। যেমন আই থাকলে আমি মাই লিখতাম, উই ছিল আমরা আওয়ার লিখেছি, হি থাকলে হিস লিখলাম, এইভাবে পজিটিভ ফর্ম লিখে দিব। আর পরের অংশ আর কোনো চেঞ্জ নাই, তুমি ডাব্লিউএস কোশ্চেন হোয়েন কে বাদ করে দিবা আগের মতোই, কারণ নো সুনার হ্যাড এর সাথে দেন থাকলে দেন বাদ, স্কার্সলি হ্যাড হার্ডলির সাথে হোয়েন থাকলে হোয়েনও বাদ যাবে, ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা এটাকে যদি যখন করবা, কম্পাউন্ড করবা, জাস্ট আগের মতোই মধ্যখানে একটা এন্ড দিবা, আর লাস্টে তোমরা একটা অ্যাট ওয়ান্স লিখে দিবা, সব আগের মতো, এখানে আর কোনো পরিবর্তন নাই, ওকে। যেমন আমরা এখানে লিখেছি দ্বিতীয় উই রিচড, এটাকে যদি আমরা ধরে করি, উই রিচ দ্য স্টেশন এন্ড দ্য ট্রেন লেফট অ্যাট ওয়ান্স। এখন তোমরা দেখো যে যদি তোমাদের পরীক্ষাতে কখনো অ্যাজ সুন অ্যাজ দিয়ে আসে তখন তোমরা কিভাবে আনসার লিখবা। ওকে, এখানে দেখো লেখা আছে as soon as থাকলে তোমরা as soon as এর জায়গাটায় জাস্ট আফটার লিখে দিবা এবং এরপর ভার্বের সাথে কি যোগ করে দিবা? আইএনজি যোগ করে দিবা। আর কোনো পরিবর্তন নাই, কারণ এখানে রেজা ছিল, রেজার প্রোনাউন ছিল হি, সো সাবজেক্ট সেম ছিল, একই নিয়ম সব এগুলো, ঠিক আছে?
এবার হচ্ছে আমরা পরের নিয়মটা দেখবো একটু। আবার নিচে কম্পাউন্ড করা আছে এখানে। কম্পাউন্ডটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে একই ভাবে তোমাদেরকে করতে হবে। ওকে, একটু সমস্যা হচ্ছে এখানে, একটু ওয়েট করো। ওকে, আমরা একটু এক মিনিট ওয়েট প্লিজ। আচ্ছা, ওই সেন্টেন্সটা আমরা এখানে নিচে লেখা থাকলে সমস্যা নেই, আমি উঠে রাখলাম। একইভাবে করবা এন্ড দিয়ে। এখানে তোমরা খেয়াল করো যে নিয়মটা তোমাদেরকে এখানে শেখাচ্ছি সেটা হচ্ছে রুলস নাম্বার 2। আমাদের নতুন আরেকটা নিয়ম শুরু হবে এখন। এই নিয়মটা তোমরা আগে কখনো করো নাই। সেটা হচ্ছে কোন সেন্টেন্সের মধ্যে যদি আপ টু থাকে, আপ টু প্লাস আইএনজি, ওকে, এই আপ টু প্লাস আইএনজি থাকলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, মাথায় রাখবা। আপ টু প্লাস আইএনজি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করতে হলে তোমাকে টিল বা আনটিল দিয়ে করতে হবে, এবং সিমিলারলি কম্পাউন্ড করতে হলে এন্ড দেন দিয়ে করতে হবে। সো এই জিনিসগুলো তোমাকে আগে মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ না করলে তুমি এগুলো আনসার লিখতে পারবে না পরীক্ষায়, তুমি ভুলে যাবে এগুলো। সো এখানে তুমি আবার খেয়াল করো, এখানে যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যখনই আপ টু থাকবে, আপ টু মানে পর্যন্ত, ওকে, আপ টু থাকলে তুমি কোনো সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে টিল বা আনটিল দিয়ে করবা, আর কম্পাউন্ড করবা কি দিয়ে? এন্ড দেন। মুখস্থ করবা আপ টু, আর আপ টুর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আপ টুর পরে কি বসবে? টিল বা আনটিল, এটা হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ড কি করবা? এন্ড দেন। চলো এবার আমরা এক্সাম্পলের সাহায্যে এটা শিখি। প্রথমে লেখা ছিল স্টুডেন্ট উইল স্টে ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা ক্লাসরুমে অবস্থান করবে আপ টু টেকিং এক্সামিনেশন শিটস বাই দেয়ার টিচার্স, অর্থাৎ ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে অবস্থান করবে পরীক্ষার খাতাগুলো শিক্ষকগণ নেওয়া পর্যন্ত। পরীক্ষার খাতাগুলো শিক্ষকগণ নেওয়া পর্যন্ত তারা এখানে ওয়েট করবে। সো আমরা এখানে আপ টু কে আগে মার্ক করে দিলাম। ক্লিয়ার? আপ টু কে আমরা মার্ক করে রাখলাম, কারণ আমরা হচ্ছে আপ টু নিয়ম ধরে করব। সো আপ টুর জায়গাটায় আমরা কি করব? আপ টুর জায়গাটায় আমরা বসাবো হচ্ছে, এখানে দেখো, এখানে যদি পরের দুইটা তুমি সেন্টেন্স দেখতে পাও, এখানে দেখো আপ টুর জায়গাটায় লেখা ছিল টিল বা আনটিল। খেয়াল করো, আমি এখানে মার্ক করে দিই দেখার সুবিধার্থে। সো এখানে লেখা ছিল স্টুডেন্ট উইল স্টে ইন দ্য ক্লাসরুম আনটিল, যতক্ষণ না, ওকে, যতক্ষণ না দে টিচার্স টেক এক্সামিনেশন শিটস, যতক্ষণ তাদের খাতাগুলো না নিয়ে নেয়। অর্থাৎ ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে অবস্থান করবে যতক্ষণ তাদের শিক্ষকগণ পরীক্ষার খাতাগুলো না নেয়। পরীক্ষার খাতাগুলো না নেওয়ার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। সো তোমার কাজ হচ্ছে এখানে যে আপ টু আছে, আপ টু জায়গাটায় তুমি একটা আনটিল বসাই দিবা। আনটিল বসাই দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে এখানে একাধিক সাবজেক্ট তো তুমি রাখতে পারবা না, স্টুডেন্টস একটা সাবজেক্ট, আর এখানে আরেকটা সাবজেক্ট তুমি দেখতে আপ টু টেকিং দেয়ার টিচার্স হচ্ছে আরেকটা সাবজেক্ট। সো এখানে দেয়ার টিচার্সটাকে আগে নিয়ে আসলাম। সো এখানে লিখলাম স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম আনটিল দেয়ার টিচার্স টেক্স এক্সামিনেশন শিটস, ওকে। এই পরের অংশটাকে জাস্ট আমরা আগে নিয়ে আসছি। সো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপ টুর জায়গাটায় আমরা টিল বা আনটিল বসালাম। এখন যদি আপ টু বা টিল বা আনটিল দিয়ে আসে তখন তুমি এই জায়গাটায় এন্ড দেন বসাবা। একটু মুখস্থ রাখবা, একদম সিম্পল এটা। এন্ড দেন বসাবা। দেখো কি লিখছি? স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম এন্ড দেন দেয়ার টিচার্স উইল টেক দেয়ার এক্সামিনেশন শিটস। বলতেছিল এখানে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে অবস্থান করবে এবং তারপর তাদের শিক্ষকগণ পরীক্ষার খাতাগুলো নিয়ে নেবে, এইভাবে, ওকে। সো এন্ড দেন, তারপরে। সো এইভাবে তুমি সেন্টেন্সগুলোকে করবা। তুমি সবার আগে যেটাকে করবা সেটা হচ্ছে তুমি এই রুলসগুলোকে মুখস্থ করে ফেলবা। রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3 তোমরা এখানে অধিকাংশই যারা আমার কাছ থেকে আগে থেকে পড়ছো, ক্লাসে তোমরা এগুলো শিখছো, সো এখানে বেশি সময় আমরা নষ্ট করব না। দেখেন একটা নতুন নিয়ম আছে, সেটা হচ্ছে সিন্স কখনো শেখানো হয় নাই। তোমাদেরকে সবসময় শেখানো হয়েছে বোথ থাকলে নট অনলি বাট অলসো হয়, এই নিয়মটা শুধু শিখছো তোমরা। কিন্তু এর সাথে আমরা যে কিছু কিছু কলেজের কোশ্চেনে দেখলাম যে ওরা এখানে এটাকে ইয়াও করতে বলছে, কমপ্লেক্সও করতে বলছে। সো বোথ এবং এন্ড থাকলে কমপ্লেক্স করতে হবে সিন্স দিয়ে, এবং কম্পাউন্ড করতে হবে নট অনলি বাট অলসো দিয়ে। পরীক্ষাতে সবসময় দেখবা নট অনলি বাট অলসো দিয়ে আসছে, সিম্পল করতে বলছে। তাহলে আবার বি সাইডসেও যাওয়া লাগতে পারে, সেটা ক্ষেত্র বিশেষ। এখানে নিচে নিয়ম আছে আরো, সেগুলো দেখলে তুমি যখন দুইটা নিয়ম তুমি একসাথে শিখবা তখন তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা। সো যখন দেখবা বোথ এবং এন্ড কোন সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে, খেয়াল করো, বোথ এবং এন্ড, যখন বোথ এবং এন্ড কোন সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকবে তখন তুমি বুঝে ফেলবা যে এটা কোন নিয়ম থেকে আসছে। সো বোথ এবং এন্ড থাকলে একে সিন্স দিয়ে করবা কমপ্লেক্স, এবং কম্পাউন্ড করবা এন্ড দিয়ে। সো বোথ মলি এন্ড ডলি অ্যাটেন্ডেড দ্য পার্টি। মলি এবং ডলি দুজনই পার্টিতে অ্যাটেন্ড করেছিল। এখন দেখো কিভাবে লিখেছি, সিন্স মলি অ্যাটেন্ডেড দ্য পার্টি, যেহেতু মলি পার্টিতে অ্যাটেন্ড করেছিল, ডলি ডিড সো, ডলিও তাই করছে, মানে দুজনে একই কাজ করছিল। সো এখানে এই সেন্টেন্সটা খুব কম আসে পরীক্ষাতে, তুমি মার্ক করে রাখতে পারো, এটা রেড কালার দিয়ে, এটা কম আসে পরীক্ষাতে, না শিখলেও যে খুব বেশি সমস্যা হবে তা কিন্তু না।
তারপর শিখে রাখো অ্যাডমিশন টেস্টে আবার এই জাতীয় জিনিস আসে, একটু ব্যতিক্রম দেয় ওরা। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে পরের সেন্টেন্সটা খুব ইজি। এখানে লেখা ছিল হচ্ছে নট অনলি বাট অলসো, তাহলে নট অনলি মলি বাট অলসো ডলি অ্যাটেন্ডেড দ্য পার্টি, অর্থাৎ বোথ এবং বোথের জায়গাটায় তুমি নট অনলি বসাবা আর এন্ড এর জায়গাটায় তুমি বাট অলসো বসিয়ে দিবা। সো এইভাবে তুমি এই নিয়মটা করবা। রুলস নাম্বার 3 আমাদের শেষ হয়ে গেল। এখন যাব আমরা রুলস নাম্বার 4। ওকে, রুলস নাম্বার 4 এর দিকে যদি আমরা তাকাই, এখানে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আর সেটা হচ্ছে এখানে তিনটা অপশন আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আসলে এই নিয়মটা যদি আমি লিখতে যাই তাহলে অনেক জায়গা লাগে আর কি, জায়গা লাগে আর নিয়ম দিয়ে মাথায় থাকবে না। সো কিছু সেন্টেন্স তোমাকে কিভাবে মুখস্থ করতে হবে ভাই, কিছু সেন্টেন্স তোমাকে মুখস্থ করতে হবে বা করতে হবে, প্র্যাকটিস করতে হবে সেসব রুলস এর মাধ্যমে আর কিসের মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে। কিছু সেন্টেন্স আছে সেন্টেন্সের মাধ্যমে মনে রাখা সহজ। সো এখানে দেখো নিয়মটা যদি আমরা পড়ি, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পার্টিসিপল থাকবে। সো পার্টিসিপল কি তোমরা জানো, পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এরকম। সো পার্টিসিপল যখন থাকবে, যেমন দেখো আই হ্যাভ এ কম্পিউটার কল্ড আইবিএম, এখানে কলটা হচ্ছে একটা পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর দেখো যদি কোনো সময় পার্টিসিপল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে কমপ্লেক্স করবা রিলেটিভ প্রোনাউন। হোয়াট আর দ্য রিলেটিভ প্রোনাউন্স? রিলেটিভ প্রোনাউন্স গুলো হচ্ছে হু, রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে হুইচ অথবা দ্যাট, এই জাতীয় শব্দ ডাব্লিউএস কোশ্চেন তুমি নিয়ে আসতে পারো। আর কম্পাউন্ড করবে একটা কনজাংশন এন্ড দিয়ে, আর কম্পাউন্ড তো সব জায়গায় এন্ড দিয়ে হয়, তোমরা জানো, দো অলদো বাদে আর অর বাদে সব জায়গায় কম্পাউন্ড এন্ড দিয়ে হয়। তো এখানে লেখা ছিল দেখো আই হ্যাভ এ কম্পিউটার কল্ড আইবিএম, ওকে। আর কমপ্লেক্স করার সময় কি লিখছি, আই হ্যাভ এ কম্পিউটার হুইচ ইজ কল্ড আইবিএম, ক্লিয়ার। আবার যখন তুমি কম্পাউন্ড করবা লিখবা আই হ্যাভ এ কম্পিউটার এন্ড ইট ইজ কল্ড, এখানে ইট ইজ শব্দটা নিয়ে আসতে হবে, এই ইট ইজ প্রোনাউন এবং ভার্ব নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু এখানে অর্থ মিলবে না। সো এখানে কি লিখবো, আই হ্যাভ এ কম্পিউটার এন্ড ইট ইজ কল্ড আইবিএম। সো কোনো সময় কল্ড দিয়ে থাকলে, যেমন আমার একটা ফোন ছিল যার নাম হচ্ছে আইফোন, এরকমের থাকে। সো এইভাবে তোমার আই হ্যাভ এ কম্পিউটার কল্ড আইবিএম, আই হ্যাভ এ কম্পিউটার হুইচ ইজ কল্ড আইবিএম, এখানে হুইচ হবে না হু হবে সেটা ডিপেন্ড করবে ঠিক এর পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টের উপরে। এখানে বস্তুবাচক থাকলে হুইচ আর ব্যক্তিবাচক থাকলে হু লিখবা তোমরা। আর কম্পাউন্ড করার সময় তোমাকে অবশ্যই ইট ইজ নিয়ে আসতে হবে, যেমন আই হ্যাভ এ কম্পিউটার এন্ড ইট ইজ কল্ড আইবিএম। ওকে, লেটস টক অ্যাবাউট রুলস নাম্বার 5। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো দিয়ে তোমরা অলরেডি নিয়ম শিখে আসছো। নট অনলি বাট অলসো থাকলে আবার বিসাইডসও হইতে পারে উত্তরে, ওকে। নট অনলি বাট অলসো থাকলে কি হইতে পারে, বিসাইডসও হইতে পারে। আর বিসাইডস এর পর ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবা। মনে রাখবা নট অনলি বাট অলসোর পরে যদি ভার্ব থাকে, মানে আগে যদি ভার্ব থাকে তাহলে বিসাইডস এ যাবা। তখন তুমি এম ইজ আর ওয়াজ আর যদি এরকম থাকে তাহলে তার পরিবর্তে তুমি বিং লিখবা। যদি তোমার হ্যাভ হ্যাজ আর থাকে তার পরিবর্তে হ্যাভিং লিখবা। যদি তোমার এখানে থাকে হচ্ছে মেইন ভার্ব তাহলে তার সাথে আইএনজি যোগ করবা। তাহলে নিয়মটা হচ্ছে নট অনলি বাট অলসোর সাথে যদি ভার্ব থাকে আগে তাহলে তুমি বিসাইডস এ যাবা। যেমন এক্সাম্পল দেখো, হি রিডস নট অনলি নভেল বাট অলসো ড্রামা। হি রিডস নট অনলি নভেল, তোমরা দেখতে পাচ্ছ এখানে নট অনলি রয়েছে। আমি এক্সাম্পল গুলো মার্ক করে দেই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, একটু বড় করলেও মনে হয় ভালো হয়। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে হি রিডস নট অনলি নভেল বাট অলসো ড্রামা, তাই না? তাহলে এখানে কিন্তু একটা নট অনলি আছে, রাইট? এখানে একটা নট অনলি আছে আর এখানে একটা বাট অলসো আছে। সো যখনই আমি নট অনলি বাট অলসো পেয়ে যাবো, আমার একটা কমন পড়ে গেছে, তখন আমি বিসাইজ লিখবো প্রথমে। বিসাইজ লেখার পর এখানে আমি বিসাইজ লিখে দিছি, বিসাইজ লেখার পর আমি জাস্ট ভার্বের সাথে একটা কিছু করে দেব আইএনজি। বিসাইজ রিডিং নভেল হি রিডস ড্রামা, এখানে মূল ভার্ব ছিল, এই 3 নাম্বারটা আসছে, মূল ভার্ব ছিল, ভার্বের সাথে আইএনজি যোগ করছি। মূল ভার্ব না এসে যদি অক্সিলারি ভার্ব থাকতো, ফর এক্সাম্পল এটার দিকে তোমরা তাকাইতে পারো, এখানে দেখা লেখা ছিল দে আর নট অনলি পোর বাট অলসো হেল্পলেস, এই যে আর ছিল। সো এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে জাস্ট বিং লিখবা, সব নিয়ম সেম। বিসাইডস বিং পোর দে আর হেল্পলেস, এখানে একটা কমা তোমরা দিয়ে দিও। ওকে, নেক্সট রুলসে আমরা চলে যাই। এখানে দেখো আবার আছে, এখানে ব্যাপার হচ্ছে নট অনলি বাট অলসো থাকার পরে আবার যদি তোমার সাবজেক্টটা ভিন্ন থাকে, আরেকটা ব্যাপার, সাবজেক্ট ভিন্ন থাকলে তখন তুমি কি করবা? ওকে, এখানে দেখো নট অনলি পরে ছিল দা ইয়াং, আর এখানে সাবজেক্টটা ছিল হচ্ছে, এখানে ছিল দা ইয়াং, ওকে। আর এখানে তোমার সাবজেক্টটা ছিল হচ্ছে দা ওল্ড। তোমরা যখন দেখবা নট অনলি বাট অলসোর সাথে যদি সাবজেক্ট ভিন্ন থাকে, তখন একদম সোজা নট অনলি বাট অলসো কে বাদ দিয়ে দিবা, আর প্রথমে তুমি বিসাইজ লিখে দিবা, আর কোনো কাজ নাই। তাহলে আমরা নট অনলি কে বাদ দিলাম, বাট অলসো কে বাদ দিলাম। দেখো প্রথমে শুধু আমি বিসাইজ লিখে দিছি, বিসাইজ লিখছি কার জায়গায়, নট অনলির জায়গায়। বিসাইজ লেখার পর দা ইয়াং, আর কোনো পরিবর্তন নাই, কমা বাট অলসোর জায়গায় কমা, সব লিখে দিবা হু। এখানে দেখো নট অনলি রিমি বাট অলসো হার সিস্টার তিশা ডান্স অন দ্য স্টেজ, তিশা আর রিমি সাবজেক্ট ভিন্ন। সো আমরা কি করলাম, এখানে বিসাইজ লিখছি আর নট অনলি বাট অলসো বাদ দিছি, আর সব সেম, কোনো চেঞ্জ নাই। এরকম করবা, জাস্ট নট অনলি বাট অলসোর সাথে সাবজেক্ট ভিন্ন থাকলে প্রথমে তুমি বিসাইডস বসিয়ে দিবা, আর কোনো পরিবর্তন নাই, আর কমা দিয়ে দিবা বাট অলসোর জায়গায়।
কোনো, কারণ মূল যদি অ্যামিজার থাকতো বিং লিখতাম, হ্যাভেজার থাকলে হ্যাভিং লিখতাম, মূল ভার্ব থাকলে আইএনজি লিখতাম, যেটা আগের গুলাতে ছিল, কিন্তু এখানে তো কিছু নাই। সো বিসাইজ দিয়ে তুমি এখানে প্রথম সাবজেক্টে লিখে দিবা। রুলস নাম্বার 7 তোমরা পারো, কারণ এটা আমরা বেশি আলোচনা করবো না 2 মিনিটের মতো, কারণ এটা আমরা অনেকবার পড়ছি। রুলস নাম্বার 7 এ তোমরা দেখতে পাচ্ছ এখানে টু থাকতে পারে, ইন অর্ডার টু থাকতে পারে প্লাস ভার্ব, আর তারপরে হচ্ছে ফর প্লাস আইএনজি, উইথ এ ভিউ টু প্লাস আইএনজি, উইথ দ্য পারপাস অফ। উইথ দ্য পারপাস অফটা নতুন, এটা তোমাদের আগে শেখানো হয় নাই, তোমরা এটা বাদে মোটামুটি সবগুলোই জানো। সো টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু, ফর, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে কমপ্লেক্স করবো হচ্ছে তোমরা একটা সো দ্যাট দিয়ে, আর কম্পাউন্ড করবো হচ্ছে ওয়ান্ট এবং অ্যান্ড সো, মুখস্থ রাখবা। ওকে, সো আমরা এখানে কিভাবে লিখছি জাস্ট আমরা একটা एग्जांपल দেখবো, যেহেতু সময় কম। তোমরা মনে রাখবা এই অপশনগুলো থাকলে সো দ্যাট দিয়ে করতে হয়। সো এখানে লেখা ছিল she went to market in order to buy some books, সো এখানে লেখা ছিল in order to, তাই না? সো in order to থাকলে in order to জায়গাটায় আমরা কি বসাবো, so that। এখন কথা হচ্ছে in order to না এসে যদি to আসতো তাও আমরা so that বসাতাম, for আসলে তাও আমি so that বসাতাম, with the view to থাকলে so that বসাতাম, with the purpose of থাকলে, মানে এখানে যে কোনো একটা থাক আমি so that বা in order that বসাতে পারবো। সো আমরা এখানে লিখলাম টু জায়গাটায় লিখলাম হচ্ছে ইন অর্ডার টু জায়গায় লিখলাম সো দ্যাট। আর সো দ্যাট এর নিয়ম তোমরা জানা আছে, প্রথমে যেই প্রোনাউনটা থাকে তাকে এখানে নিয়ে আসবা, আর নাউন থাকলে তার পরিবর্তে হি দিবা। যদি এখানে পাস্ট টেন্স থাকে ক্যান লিখবা, সরি প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান লিখবা, পাস্ট টেন্স থাকলে কুড লিখবা। সো এখানে পাস্ট টেন্স ছিল ওয়েন্ট, এজন্য আমরা এখানে কুড লিখে দিয়েছি। সো she went to market, সে মার্কেট গিয়েছিল, সো দ্যাট যাতে she could buy some books, সে কিছু বই কিনতে পারে। আচ্ছা, যখন তুমি এই ইন অর্ডার টু বা সো দ্যাট কে কম্পাউন্ড করতে যাবা, তখন তুমি ওয়ান্টেড নিয়ে আসবা প্রথমে। she wanted to buy some books, সে কিছু বই কিনতে চেয়েছিল, and so লিখবা, and so she went to market। এইভাবে তোমাকে করতে হবে। সো তোমাকে মাথায় রাখতে হবে, যখনই তোমার পরীক্ষাতে কোন সময় টু ইন অর্ডার টু দিয়ে কম্পাউন্ড করতে বলবে, যেখানে ওয়ান্ট বা ওয়ান্টেড হবে, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স থাকলে ওয়ান্ট, আর পাস্ট টেন্স থাকলে তোমাকে ওয়ান্টেড দিয়ে করতে হবে। ওকে, রুলস নাম্বার 8 এ চলে আসছি আমরা। সো এখানে দেখতে পাচ্ছ ফর, এখানে দেখতে পাচ্ছ ডিউ টু, এখানে দেখতে পাচ্ছ ওয়েন টু, এখানে দেখতে পাচ্ছ অন অ্যাকাউন্ট অফ, এখানে হচ্ছে বিকজ অফ। এখান থেকে যে কোনো একটা অপশন তোমার পরীক্ষাতে আসলে তুমি এটাকে আনসার লিখবে হচ্ছে অ্যাজ সিন্স দিয়ে। কি দিয়ে আনসার লিখবা? অ্যাজ বা সিন্স। জাস্ট এতটুকু বললেই হবে, আর কিছু বোঝার দরকার নাই। আর এগুলোর মানে হচ্ছে কারণ। ওকে, ফর মানে কারণ, ডিউ টু মানে কারণ, ওয়েন টু মানে কারণ, অন অ্যাকাউন্ট অফ মানে কারণ, বিকজ অফ মানে কারণ। এই কারণে যে কোনো একটা কিছু থাকলে এগুলো হচ্ছে সিম্পল, এটাকে কমপ্লেক্স করবা অ্যাজ বা সিন্স দিয়ে। এগুলো হচ্ছে ফ্রেজে থাকে আর একটা ক্লজে থাকে। ওকে, সো আমরা দেখবো উদাহরণের সাহায্যে এটাকে কেমনে করছে এখানে। সো এখানে লেখা ছিল দেখো, ফর অনেস্টি হি ইজ রেসপেক্টেড, তাহলে ফর এর জায়গাটা আমরা কি লিখবো? অ্যাজ। এরপর দ্বিতীয় সাবজেক্ট ভার্বটাকে আমরা এখানে নিয়ে আসবো। দ্বিতীয় সাবজেক্ট ভার্বটা কি ছিল? দ্বিতীয় সাবজেক্ট ভার্বটা ছিল হচ্ছে হি ইজ। সো আমরা এখানে নিয়ে আসলাম অ্যাজ হি ইজ, তারপর অনেস্ট অনেস্ট। মনে রাখবা সবসময় একই নিয়ম। আবার দেখো অন অ্যাকাউন্ট অফ ছিল, একই নিয়ম। অন অ্যাকাউন্টের জায়গা, অন অ্যাকাউন্ট অফ এর জায়গাটায় তোমরা কি নিয়ে আসবে? একটা অ্যাজ। এরপর তোমাদের কাজ হচ্ছে দ্বিতীয় সাবজেক্টটাকে নিয়ে আসো, হি। পাস্ট টেন্স থাকলে এখানে ওয়াজ লিখবা, প্রেজেন্ট টেন্স থাকলে ইজ লিখবা, ঠিক আছে? সো অন অ্যাকাউন্ট অফ পভার্টি থেকে আমরা কি লিখলাম? অ্যাজ হি ওয়াজ পোর। এই পভার্টি থেকে পোর চলে আসলো। ওকে, এইভাবে তুমি করবা। পরেরটা তুমি দেখো। ওকে, পরে যে রুলসটা আমাদের এখানে তুমি দেখতে পাচ্ছ, রুলস নাম্বার 9। তোমরা এর আগে যে নিয়মটা শিখেছিলে সেটা হচ্ছে টু ডট ডট টু, আর এখানে হচ্ছে টু ডট ডট মেনি, সো ডট ডট মেনি। ওকে, এইভাবে যদি তোমাদের থাকে টু ডট ডট, তোমাদের যদি কখনো দেখো পরীক্ষা হলে টু ডট ডট মেনি আছে, অর্থাৎ টু ডট ডট টু আছে কিন্তু তার আগে একটা মেনি আছে, তখন তোমাকে সো ডট ডট মেনি লিখতে হবে। এবং এখানে কিন্তু আগে যেমন টু ডট ডট টু থাকলে এখানে সো ডট ডট দ্যাট দিয়ে করতে এবং ভেরি ডট ডট এন্ড দিয়ে করতে, এখানে কিন্তু কম্পাউন্ড ভেরি এবং এন্ড দিয়ে হবে না, এখানে এন্ড সো দিয়ে হবে। ক্লিয়ার? সো আমরা দেখি কিভাবে করছে ওরা। সো নিয়মটা হচ্ছে টু ডট ডট মেনি থাকলে সো ডট ডট দ্যাট এর নিয়মে যাবো আমি, কিন্তু মেনি শব্দটা থাকবে। যেমন শিলা হ্যাজ টু মেনি বুকস টু অ্যাকোয়ার নলেজ। সো এখানে টু ছিল, টুর জায়গাটায় আমরা সো লিখছি। এরপর আমরা কি করলাম? এরপর আমরা লিখলাম মেনি, এরপর আমরা টুর জায়গাটা এখানে আগের মতোই, টুর জায়গাটায় আমরা কি লিখলাম? সো ডট ডট দ্যাট এর নিয়ম, আমরা একটা দ্যাট লিখলাম। এটা কমপ্লেক্সটা ওই টু ডট ডট টু সো ডট ডট দ্যাট ওই নিয়ম থেকে আসে, কিন্তু কম্পাউন্ডে ঝামেলা। সো এখানে দেখো লিখছি শিলা হ্যাজ সো মেনি বুকস দ্যাট শি ক্যান অ্যাকোয়ার এনি নলেজ। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে তখন এখানে ভেরিয়ার এন্ড দিয়ে করতে পারবে না, তোমাকে এন্ড সো দিয়ে করতে হবে বা এন্ড দিয়ে করতে হবে। সো শিলা হ্যাজ মেনি বুকস এন্ড শি ক্যান অ্যাকোয়ার এনি নলেজ, এখানে এন্ড শি দিয়ে করতে হবে। Okay, and the last one today of our class is that. ওকে, আমি তোমাদেরকে মডিফায়ার্স এর 5টা মডিফায়ার্স এর একটা শীট দিয়ে রাখতেছি, তোমরা এইচডব্লিউ করে রাখবা। কালকে এর ক্লাসে আমরা আলোচনা করব যে কেমনে এর উত্তর হবে। ক্লিয়ার? আমি এইটা পড়ানোর পরে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এখন থেকে প্রতিদিনই এইচডব্লিউ দিব, তোমরা আগে থেকে করে রাখবা, এবং লাস্টের 10 মিনিট আমরা বা প্রথম 10 মিনিট আমরা এটাকে সলভ করব যে কেমনে কেমনে হইছে।
কে কোনটা বোঝো না আমাকে কোশ্চেন করার সুযোগ পাবা। সো এখানে যে নিয়মগুলো তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট নিয়মটা আমাদের ছিল সেটা হচ্ছে এখানে লিখেছিল দা ওয়ে অফ, তোমরা মুখস্থ করবা দা ওয়ে অফ প্লাস পজিটিভ ফর্মটা সিম্পলে থাকে, একে কম্পাউন্ড কমপ্লেক্স করতে হবে হাউ দিয়ে, আর কম্পাউন্ড করতে হবে হচ্ছে এন্ড দিয়ে। মুখস্থ করবা দা ওয়ে অফ, হাউ, এন্ড। এখন দেখো কিভাবে লিখছে, আই নো দা ওয়ে অফ ইজ ডুইং দা ওয়ার্ক, তার কাজের উপায় আমি জানি সে কিভাবে কাজ করে। সো এটার কমপ্লেক্স যদি করতে চাও তাহলে এখানে লেখা আছে দা ওয়ে অফ, দা ওয়ে অফ ইজ, নিয়মটা হচ্ছে কি দা ওয়ে অফ, এখানে দেখো লেখা আছে সিম্পলের মধ্যে দা ওয়ে অফ প্লাস পজিটিভ, এখানে পজিটিভ ফর্ম আছে হিজ। সো দা ওয়ে অফ থাকলে এই জায়গাটায় আমরা একটা হাউ বসাবো নিয়ম অনুযায়ী, কি বসাবো একটা হাউ। সো আমরা এখানে কি লিখলাম, আই নো হাউ, ওকে। এখানে দেখো হিজ ছিল, হিজ থেকে আমি কি নিয়ে আসছি হি, আই নো হাউ হি, ওকে। এখানে ডিড দ্য ওয়ার্ক, কিভাবে সে কাজটি করেছিল, মনে রাখতে হবে আই নো দ্য ওয়ে অফ থাকলে সবসময় পাস্ট টেন্সে যাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর তারপর যদি কম্পাউন্ড করতে চাও তাহলে লিখতে হবে এভাবে, হি ডিড দ্য ওয়ার্ক এন্ড আই নো দ্যাট, সে কাজটি করেছিল এন্ড আমি এটা জানি। সো এইভাবে তুমি সেন্টেন্সটাকে একটা সেন্টেন্স বানাতে পারো। সো এর এখন আমরা উপরে চলে যাই, আমাদের একটা সেন্টেন্স বাকি ছিল এখানে, সময় পাইলে পড়াবো সেটা। যেমন এখানে এই নিয়মটা একটু কম আলোচনা হয়েছিল, আমরা এই নিয়মটা আরেকটু আলোচনা করি। এখানে কোনো সময় যদি কোনো তোমার সেন্টেন্সে টু থাকে, ইন অর্ডার টু থাকে, ফর প্লাস আইএনজি, মনে করো আমি বললাম আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক, ওকে, আমি একটা আইএনজি দিয়ে বললাম মনে করো। যদি কখনো আইএনজি দিয়ে আসে, যেমন এখানে একটা আইএনজি আছে দেখো, দ্য ম্যান কেম টু ঢাকা ফর গেটিং, তুমি কিন্তু এই নিয়মটা ধরতে পারবে না পরীক্ষায় কোন নিয়ম থেকে আসছে, কারণ তুমি উইথ এ ভিউ টু মুখস্থ, তোমার লুক ফরওয়ার্ড টু মুখস্থ, তোমার কিন্তু ফর মুখস্থ না। সো ফর থাকলেও এখানে সো দ্যাট এর নিয়মে যাইতে হবে, মনে রাখতে হবে ফর হচ্ছে উইথ এ ভিউ টুর একটা সিনোনিমস, জাস্ট এতটুকু মনে রাখতে পারলে এনাফ, আই থিংক আর কিছু লাগবে না, তুমি এমনি আনসার লিখতে পারবা। আচ্ছা, ইউটিউবে ভিডিও দিলে তোমরা এই ভিডিওটা একটু দেখো ভাই আরেকবার, যা তোমাদের উপকার হবে। তোমরা কমেন্ট দিও, লাইক দিও, আমার একটু দরকার, একটু শেয়ার দিও। আচ্ছা, এখানে কি ছিল দেখো, দ্য ম্যান কেম টু ঢাকা ফর গেটিং দ্য জব, দ্য ম্যান কেম টু ঢাকা সো দ্যাট হি কুড গেট দ্য জব, ওকে। এখানে দ্য ম্যানের পরিবর্তে আমরা হি নিয়ে আসছি, আর যেহেতু এখানে পাস্ট টেন্স ছিল কেম, এই জন্য আমরা কুড নিয়ে আসছি। আর এখানে আমরা কি লিখছি দেখো, দ্য ম্যান কেম টু ঢাকা এন্ড হি ওয়ান্টেড টু গেট এ জব, অনেক সময় তোমাকে এখানে ওয়ান্টেড পরেও নিয়ে যাইতে নিয়ে লাগতে পারে, ওকে। তুমি এইভাবে করতে পারতা, দ্য ম্যান ওয়ান্টেড টু গেট এ জব এন্ড সো হি কেম টু ঢাকা, এইভাবেও করা যাবে, সমস্যা হবে না, দুইভাবেই করা যায়। সো এইভাবে তোমরা করবা। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং উইথ মি। আল্লাহ হাফেজ। ক্লাস শেষ, বাই বাই, ইউ ক্যান লিভ নাও।